আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের মিনি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম। তো আজকে শুরুতে আমি দুপুরের রান্না শুরু করলাম। তো এখানে আমি ডাটা নিছি, ডাটা ভালোভাবে ছিলে কেটে নিছি এবং এর সাথে আমি কয়েকটা আলুও দিয়ে দিছি। আলু ছাড়া তো আমাদের বাঙালির কোনো তরকারিই চলে না। তো এই তো ছোট ছোট টুকরা করে আমি কেটে নিছি ডাটাগুলা। তো এরপরে আজকে আমি পাঙ্গাস মাছ দিয়ে ডাটার ঝোল করব। তো সেটার জন্য আমি পাঙ্গাস মাছটা লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, কারণ যে কোনো মাছই ফ্রাই করেন না কেন একটু আগে থেকে মাখিয়ে রাখলে কিন্তু এটা খেতে অনেক মজার হয় এবং ভিতরে লবণ হলুদটার ফ্লেভারটা ভালোভাবে যায়। তো এই তো আমি সুন্দরভাবে কিন্তু একদম মাখিয়ে লবণ হলুদটা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি মাছের গায়ে। তো দেখতেই পাচ্ছেন আপনারা সবাই, যে কোনো তরকারিতেই কিন্তু ভালোভাবে প্রসেসিং করবেন, খেতেও মজা লাগবে। হয়তো একটু সময় বেশি দিয়ে প্রসেসিংটা করতে হবে এই আর কি। তো এই তো মাছের ভিতরে আমার লবণ হলুদটা মাখিয়ে নেওয়া শেষ। এই পর্যায়ে আমি আমার সবজিগুলো কেটে নিয়েছি, কেটে ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিছি। ধুয়ে একটা নেটের হাঁড়িতে পানি ঝরাইতে দিছি। আর এখানে পরিমাণ মতো পেঁয়াজ নিছি, এটা আমি শিলপাটায় বেটে দিব। যে কোনো তরকারিতে কিন্তু বাটা মশলা ইউজ করলে অনেক বেশি মজার হয় খেতে। এই তো দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজ বাটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এরপরে দিয়ে দিব গরম মশলা না, গুঁড়ামরিচ, হলুদ, ধনিয়ার গুঁড়া, তারপরে কাঁচামরিচ পেস্ট, আদা রসুন বাটা, আর টমেটো পেস্ট। হ্যাঁ, সব কিছু একসাথে দিয়ে আমি মশলাটা ভালোভাবে মিক্স করে রেখে দিব কিছুক্ষণ যাবত। এতে করে মশলাটা ভালোভাবে কিন্তু ফুলবে এবং কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর আসে এইভাবে রান্না করলে। আপনারা হয়তো খেয়াল করছেন, আমি বেশ কয়েকটা ভিডিওতে আমি এই প্রসেসিংটা করে রান্নাবান্না করি। এটা আমার কাছে অনেক ভালো লাগে। এটা যখন তেলের ভিতর দিবেন অনেক সুন্দর একটা স্মেল আসে। তো জানি না কে কীভাবে রান্না করেন, সবাই বিভিন্নভাবেই রান্না করেন, একেকজনের রান্নার প্রসেসিং একেক রকম। তো আমি যেভাবে রান্না করি আপনাদের সাথে এটাই শেয়ার করি, প্রতিনিয়ত শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো যদি ভালো লাগে সবসময় আমার ভিডিওটি শেয়ার করে দিবেন এবং সবসময় আমার পাশে থাকবেন। তো এই তো সব মশলা অ্যাড করা শেষ। এখন এই পর্যায়ে আমি ভালোভাবে মিক্স করে এটা বেশ কিছুক্ষণ যাবত রেখে দিব, যাতে করে মশলাটা ভালোভাবে এটার ভিতরে মিক্সড হয়। তো এই তো দেখতেই পাচ্ছেন চামচের সাহায্যে আমি কিন্তু মশলাগুলো মিক্স করে নিচ্ছি। আর অন্য একটা পাত্রে আমি মাছটা ভেজে নেওয়ার জন্য পরিমাণ মতো তেল দিয়ে পাতিলটা একদম গরম করে নিব, যাতে মাছটা লেগে না যায়। পাতিলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো ছেড়ে ভালোভাবে ভেজে নিব, একদম কড়া করে ভাজতে যাব না। এটা যার যার পার্সোনাল বিষয়, কেউ কড়া ফ্রাই খেতে পছন্দ করে, কেউ বা হালকা। আমি তো সবসময় বেশি কড়া ভাজি না, যদি ভুনা করি সেই ক্ষেত্রে একটু কড়া ভাজি, তাছাড়া ঝোলের ভিতর দিলে আমি বেশি কড়া ভাজি। এই তো দেখতেই পাচ্ছেন ওই তেলের ভিতরেই আমি কিন্তু মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া দিচ্ছি, যাতে করে মশলাটা একদম ভাজা ভাজা হয়ে যায় এবং পেঁয়াজ আদা রসুন বাটা যেগুলো মশলা দিছি কাঁচা গন্ধটা চলে যায়। এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে মশলাটা মিক্স করে নিচ্ছি। এটা অনেকক্ষণ ধরেই ভাজতে হবে, যাতে করে কাঁচা গন্ধটা না থাকে। মশলাটা যত ভালোভাবে ভেজে নেবেন খেতে কিন্তু দারুণ মজার হবে। এই তো মশলাটা আমার কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন উপরে কিন্তু তেলটা উঠে এসেছে। যখন তেলটা উঠে আসবে তখন বোঝা যাবে যে মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে। মাঝখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিছিলাম, যাতে করে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং ফ্লেভারটা ভালোভাবে আসে আর কি। তো এই তো মশলাটা কষিয়ে নেওয়ার পরে আমি এর ভিতরে সবজিগুলো রেখে দিছিলাম যে ধুয়ে, এগুলা দিয়ে দিব। দিয়ে সবজিটা দিয়ে একদম ভাজা ভাজা করে নিব, যাতে করে মশলাটা একদম মাখা মাখা হয়ে যায়। এই পর্যন্ত আমি কষিয়ে নিব। যত ভালোভাবে কষাবেন খেতে কিন্তু তরকারিটা অনেক মজার হবে। আর ডাঁটার তরকারি কিন্তু ভালোভাবে না কষাইলে খেতে মজা লাগবে না, পানসে পানসে লাগবে। ডাঁটা তরকারি তো এমনিতেই পানসে, তো ঝাল লবণ একটু কড়া করে দিলে খেতে কিন্তু দারুণ মজার হয়। আমি মাঝখানে ঢাকনা উল্টে আবারও কিছুক্ষণ একটু নাড়াচাড়া দিয়ে নিলাম, যাতে করে নিচে মশলাটা লেগে না যায়। দেখতেই পাচ্ছেন আমি সুন্দর মতো কিন্তু নাড়াচাড়া দিচ্ছি, আবার ঢেকে দিচ্ছি। এতে করে কিন্তু পানিও এক্সট্রা লাগতেছে না সেদ্ধর জন্য। ভালোভাবে কিন্তু কষিয়ে না নিলে তরকারিটা খেতে একদমই ভালো লাগবে না। এই তো দেখতেই পাচ্ছেন কিন্তু মশলাটা কষিয়ে নিছি অনেকক্ষণ যাবত। দেখতে কিন্তু এখনই মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। যে কোনো রান্নায় অনেকক্ষণ ধরে কষালে কিন্তু খেতে অনেক মজার হয়। হয়তো একটু সময় বেশি লাগে, যে কোনো ক্ষেত্রে একটু সময় বেশি দিয়ে রান্নাবান্না করলে কিন্তু সেই তরকারিটা খেতেও অনেক মজার হয়। কিন্তু আমরা তো অনেকে অনেকভাবে রান্নাবান্না করি,
তো আমি যেভাবে রান্না করি আপনাদের সাথে এটাই শেয়ার করি সবসময়। ইনশাল্লাহ চেষ্টা করব শেয়ার করার। এই তো দেখেন মশলাটা কিন্তু একদম শুকিয়ে গেছে, বুঝতেই পারছেন কিরকমভাবে আমি কষিয়ে নিছি। মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে একদম কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব, মানে যে যত পরিমাণ ঝোল পছন্দ করেন, কেউ একটু পাতলা ঝোল পছন্দ করেন, কেউ বা একটু মিডিয়াম ঝোল পছন্দ করেন। তো আমি আমার পরিমাণ মতো ঝোল দিয়ে দিব, আপনারা যার যার পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিবেন। আমি এমন পরিমাণেই পানি দিব যাতে করে আমার এক্সট্রাভাবে পরে আর পানি না দিতে হয়, যাতে করে সেদ্ধও হয়ে যায়, ঝোলের পরিমাণটাও একদম ঠিকঠাক থাকে। তো এই তো আমি 2 গ্লাস মতো পানি দিয়ে দিছি, যাতে করে ডাঁটার ভিতরেও একটু সেদ্ধ হয়ে যায়, আলুটাও ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সুন্দর মতো পানি দিয়ে মিক্স করে নিলাম। এই তো পানি দিয়ে আমি অনেকক্ষণ যাবৎ বলকিয়ে নিছি। তো ঝোলটা আমার কাছে মনে হয়েছে যে এখন পারফেক্ট আছে। এই পর্যায়ে আমি ছেড়ে দিব ভেজে রাখা মাছ, দিয়ে আবারও কিছুক্ষণ ধনেপাতা দিব, তারপরে জিরা পাউডার দিব, দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে তরকারিটা নামিয়ে ফেলবো। এই তো ঝোলটা হয়ে গেছে, মাছ দিয়ে দিলাম। তো তৈরি হয়ে গেল আমাদের পাঙ্গাস মাছ দিয়ে ডাঁটার তরকারি। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যদি পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করে দিবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং সবাই বেশি বেশি ভিডিওটি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।